এখন আমরা আলোচনা করবো কি নিয়ে, হাইপোথাইরয়েডিজম নিয়ে। হাইপোথাইরয়েডিজমটা কি, একটা কমন কন্ডিশন। এটা কি হয়, ভেরিয়াস কজ দেখানো হতে পারে, এবং 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 অটো এবং কিছু অটোইমিউন ডিজিজ দেখানো হতে পারে, এবং থাইরয়েড ফলিংয়ের হতে পারে, এবং আয়রন 131 নম্বর সার্জিক্যাল ট্রিটমেন্ট এখানে থাইরক্সিকোসিস সেক্ষেত্রে হতে পারে, এবং এক্সের কেসে যাদের আয়রন ডিজিজ এন্ডেমিক থাকে তাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হয় না। ওম্যান এবং মহিলা বেশি আক্রান্ত হয় এরা ছয়বার, যেটা ম্যানের তুলনায়। আমরা ক্লিনিক্যালি কীভাবে অ্যাসেসমেন্ট করব? ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট কীভাবে করব ডিপেন্ড করে ডিউরেশন এবং সিভিয়ারিটি অফ হাইপোথাইরয়েডিজম। যেখানে কী হয়, কমপ্লিট থাইরয়েড ফেলার ডেভেলপমেন্ট করে হতে পারে, এবং ওর মান্থ অফ ইয়ার্সে ডেভেলপমেন্ট করতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার ডেভেলপমেন্ট করে। যেটা প্রথমত প্রলং হাইপোথাইরয়েডিজম যদি হয় তাহলে কি হয়, প্রথম হলো মেনি বডি টিস্যুগুলো ছিদ্র হয়ে যায়, যেটা কি মিউকোপলিস্যাকারাইড, হাইলোনিক অ্যাসিড দ্বারা এবং কন্ড্রোটিন দ্বারা, এবং কন্ড্রোটিন সালফেট দ্বারা। এবার কি হয়, লো পিচ ভয়েস হয়, পুয়ার হিয়ারিং থাকে, স্লো স্পিচ থাকে, এবং লাস্ট টাং থাকে, এবং কম্প্রেশনের মিডিয়ান নার্ভ এর সাথে রিস্ক থাকে। এখন আমরা জানবো হাইপোথাইরয়েডিজমের কজ কী। হাইপোথাইরয়েডিজমের কজ হলো যে প্রথম হলো অটোইমিউন, যেমন কি হয় হাসিমোটো থাইরয়েডিস, যেখানে কি হয় অ্যান্টিব্যান্ডেজের ডাবল প্লাস থাকে এবং গয়টাটা থাকে। এটা স্পন্টেনিয়াস অ্যাটোপিক হাইপোথাইরয়েডিজম, যেখানে অ্যান্টিবডি থাকে না এবং গটা থাকে না। গ্যাপটিজের সাথে থাইরয়েড স্টিমুলেশন সেক্রেশন থাকলে অ্যান্টিটিএসটিপি অ্যান্টিবডি এবং গটা দুটোই থাকে। এখন আর একটা ইট্রোজেনিক কজের মধ্যে কী থাকে, হেরিডেটিভ আয়রন অ্যাবলিউশন, যেখানে অ্যান্টিটিবিও কতটুকু থাকে, 0 থাকে, এবং গটার প্লাজমানেসিস থাকে না। থাইরয়েডের ক্ষেত্রে কী হয়, প্লাস থাকে, এবং সেক্ষেত্রে 0 থাকে। এবং ড্রাগসের ক্ষেত্রে কী হয়, কার্বিমাজল ও মেথিমাজল থাকলে এটা 0 থেকে 2% থাকে, এবং প্রোপালথাইরোসিল থাকে, অ্যামোডাটি এবং লিথিয়াম এখানে হতে পারে। এবং ট্রানজিথাইরয়েডিসের কেন হতে পারে, প্রোডাক্ট নাম্বার সাবঅ্যাকুইটের কারণে হতে পারে, থাইরয়েডিস পোস্টমর্টাম থাইরয়েডিস এখানে হতে পারে, হার্ট ডিজিজ কেন, মাউন্টেনাস রিজনের কারণে হতে পারে, এবং কনজেস্টার কেন, ডিসহরমোজেনেসিস এবং থাইরয়েড কারণে হতে পারে, ইনফেক্টিভ কেন, অ্যামাইলোইডোসিস, রেডাল থাইরয়েড এবং সার্কাসিসের কারণে হতে পারে, এবং সেকেন্ড হাইপোথাইরয়েডিজম কেন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। এখন আমরা ফিচার কীভাবে দেখব, যদি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বাড়ে এবং তৃতীয় হরমোন কমে যায়, তখন কী হবে, সেকেন্ডে হাইপোথাইরয়েডিজম ডেভেলপমেন্ট করছে কিনা এটা বুঝতে হবে আগে। যদি না হয় তাহলে দেখা যাবে যে ট্রানজিট থাইরয়েডিজম ইস্যু আছে কিনা, যেমন নেক পেন আছে কিনা, ট্রের মাঝে পোস্টপার্টাম সমস্যা আছে কিনা, রিকান্স থাইরয়েড সিনড্রোম আছে কিনা, এবং থাইরয়েড সিমটম আছে কিনা, কোনো রিলেভেন্ট অ্যামিউডোটিন বা লিথিয়াম আছে কিনা। যদি না হয় তাহলে থাইরয়েড অ্যাবলিউশন 6 মাস ধরে, যদি তাও না হয় তার প্রিভিয়াস অ্যান্টিথাইরয়েড পারক্সিডাস অ্যান্টিবডি আছে কিনা, যদি না হয় তাহলে গয়টার আছে কিনা। যদি যদি তাদের বিষয়গুলো থাকে তাহলে বোঝা যাবে যে টেম্পোরারি রিপ্লেসমেন্ট করতে হবে, এবং 6 মাস ধরে নর্মাল থাইরয়েড আনতে হবে, এবং 60 মাইক্রোগ্রামে নিয়ে আসতে হবে 6 সপ্তাহের মধ্যে, এবং রিপিট করতে হবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এবং নর্মাল স্টপ করতে হবে 6 ওয়েজ, এবং রিপিটলি আবার পরীক্ষা করতে হবে, এবং ট্রিপল রিপ্লেসমেন্ট করতে হবে কতটুকু, যতটুকু ড্রাগ লাগে ততটুকু। এবং এখন থাইরয়েড অ্যাবলিউশনটা যদি পজিটিভ হয় তাহলে কী করতে হবে, পার্মানেন্ট ট্রিপল রিপ্লেসমেন্ট করতে হবে, এবং পার্মানেন্ট ট্রিপল রিপ্লেসমেন্ট করতে হবে, এবং এক্ষেত্রে হাইপোথাইরয়েডিস করতে হবে, এবং স্পন্ডিক আর হাইপোথাইরয়েডিজম করতে হবে, এবং কী করতে হবে, কনসিডার কোর্স করবে, স্পেসিফিকটাকে ট্রান্সফার করতে হবে। এখন আমরা আরও কিছু পড়বো। যদি কী হয়, যদি আমাদের এখন এরা হাইপোথাইরয়েডিজম যদি হয় ডার্ম যদি ইনফিল্ট্রেশন করে, তাহলে কী হবে, নন ফিটিং ইডিমা মিক্সড ইডিমা ডেভেলপমেন্ট করে। তখন কী হয়, যখন এটা দেখা যাবে কোথায়, স্কিন অফ দ্য হ্যান্ডসে, ফিট এবং আইলিডে, এবং কেউ পেরিফেরাল পাপিনেস ডেভেলপমেন্ট করবে, ট্র্যাকিং ডেভেলপমেন্ট করবে, পরবর্তীতে কী হবে, ফেসের ফেলিওর ডেভেলপমেন্ট করবে, এবং বেসো কনস্টিটিউশন অ্যানিমিয়া ডেভেলপমেন্ট করবে, এবং সেটা লেমন ইয়েলো টিন খাবে স্কিনে, এবার কী হবে, ক্যাটারোনিমিয়া ডেভেলপমেন্ট করবে, এর সাথে কী থাকবে, পার্পেল লিপ থাকবে, এবং মেলার ফ্লুইড থাকবে। মোট কথা থাইরয়েডিজমটা ক্লিনিক্যালি ভালোভাবে বোঝা যায় না, বাট সেখান থেকে সাসপেনশন করলে অনেক কিছু সাথে অনেক সাসপেনশন করা সম্ভব, এবং কিছু নন স্টেটিক সিনড্রোম থাকবে, যেমন কী হবে, টায়ার্ডনেস হবে, ওয়েট গেইন হবে, ডিপ্রেশন হবে, এবং কার্পোটাল সিনড্রোম থাকবে। তো হিস্ট্রি এক্সামিনেশন করলে কী হবে, হাইপোথাইরয়েডিজম পাওয়া যায়, এটা আমরা আগে আলোচনা করছি। কেয়ার অবশ্যই নিতে হবে ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েডিজমের সাথে, এবং লাইফ লং ডেবোস্টেন থেরাপি দিলে এখানে কাজ হবে না। এখানে সবসময় 6 মাস অবজার্ভ করতে হবে থাইরয়েডটমির পর, এবং আয়রন ট্রিটমেন্ট দিতে হবে গেপ ডিজিজের ক্ষেত্রে, এবং পোস্ট থাইরয়েড, এবং এটা কখন দিতে হবে, পোস্ট থাইরয়েডিক ফেজ ওভার, সাবেক থাইরয়েডিস এবং পোস্টপার্টাম থাইরয়েডিসের ক্ষেত্রে সবসময় তাকে এই অবজারভেশন রাখতে হবে। এবং কিছু কন্ডিশন লেভেল ট্রিটমেন্ট এক্ষেত্রে এসবের ক্ষেত্রে হয় না, নেসেসারি হয় না, আরও ট্রিটমেন্টের প্রয়োজন হয়, এবং সার্ফেলেবলে কিছুদিন পরেও পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। এখন আমরা কী ইনভেস্টিগেশন করবো, যেমন ভাস্ট মেজরিটি অফ দ্য কেসে কী করবো,
হাইপোথাইরয়েডিজমে গেলে কী করতে হবে, ইন্ট্রাস ডিসঅর্ডার হয় থাইরয়েড গ্ল্যান্ডে, এক্ষেত্রে কী করতে হবে, সিরাম T4 লো থাকবে এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অনেক বেড়ে থাকবে। এবার কী হবে, 20 মাইক্রোমিলিমিটার উপরেও থাকবে। যেমন 3T যদি হয় তাহলে ইউথাইরয়েডিজম এবং যদি হয় তাহলে এখানে আমরা ইউথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম বেশিটা পার্থক্য করতে পারি না, সেখানে হাইপোথাইরয়েডিজম বেশি রেয়ার হয় এবং কেন যদি থাইরয়েড সেকশন যদি কম হয় এবং হাইপোথ্যালামিক এবং অ্যান্টিপিউটারি রিচ থাকে, তাহলে আরও কিছু অ্যাবনর্মালিটি পাওয়া যায়, যেমন প্রলং হাইপোথাইরয়েডিজম থাকে। যদি প্রলং হাইপোথাইরয়েডিজম, এক্ষেত্রে আমরা ইসিজি টেস্ট করলে দেখা যাবে যে সাইনাস ব্রাকিকার্ডিয়া এবং লো ভোল্টেজ কমপ্লেক্স থাকবে এবং এসটি সেগমেন্ট এবং টিও অ্যাবনর্মালিটি থাকবে। এবং থার্ড পার্সিস্টেন্ট অ্যান্টিবডি যদি লাগবে, তাহলে এই ধরনের অ্যান্টিবডি করলাম হাইপোথিসিস শনাক্ত করতে হবে, বাট এখন বর্তমানে এটা করা হয় না। এখন আমরা ম্যানেজমেন্ট কীভাবে করব এবং ট্রিটমেন্টটা কীভাবে দেবো, ট্রিটমেন্টটা আমরা দেবো কীভাবে দিয়ে থাইরক্সিন রিপ্লেসমেন্ট করবো। এটা কতটুকু থাকে, 50 মাইক্রোগ্রাম দেবো 3 সপ্তাহ ধরে। এবার কি 100 মিলিগ্রাম করে বাড়াবো এবং 3 সপ্তাহ ধরে ট্রিটমেন্ট দেবো। এবং ফাইনালি কী করতে হবে, মেনটেন ডোজ দেবো 150 মাইক্রোগ্রাম পার ডে দেবো। ইয়াঙ্গে পেশেন্টের ক্ষেত্রে কী করতে হবে, লিভোথাইরক্সিন হায়ার ডোজ বাড়াতে হবে এবং 100 মিলিগ্রাম দিতে হবে। পরবর্তীতে এক্ষেত্রে কী হবে, থাইরয়েড হরমোন লেভেল নর্মালাইজেশন হয়ে যাবে। লেভোক্সিন হাফ লক্ষ 7 দিন আছে এবং এটা অবশ্যই সিঙ্গেল ডেতে ইউজ করা এবং একটা 6 সপ্তাহ পর্যন্ত ইউজ করতে হবে এবং রিপিটলি তার থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে এবং ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। পেশেন্টের দেখা যাবে যে 2-3 সপ্তাহের মধ্যে পেশেন্ট অনেক ভালো ফিল করবে। ওয়েট রিডাকশন করতে হবে এবং পিরিয়ডের পাফিনেসটা অবশ্যই ঠিক করতে হবে। কীভাবে, রেস্ট্রিকশনের মাধ্যমে হেয়ার টেক্সচার এবং ঋতুসংক্রমণ এই পোষণটা 3-6 মাসের মধ্যে পোষণ করতে হবে, এই পোষণগুলো ঠিক করতে হবে। পরবর্তী থেকে মোস্ট পেশেন্টের ক্ষেত্রে স্পেশালিস্ট লাগে না। যদি এক্ষেত্রে কী হয়, এরা লিভোথাইরক্সিন থেরাপি দিয়েই ঠিক হয়ে যায় এবং ডোজ লিভোথাইরক্সিন সবসময় করার সময় এই সিরাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ডোজ মেনটেন করে এই লিভোথাইরক্সিন দিতে হবে। যদি সিরাম এবং করতে হবে এবং প্রথম কী করবো, আমরা যখন কী করবো, সিরাম T3 অবশ্যই আমরা আবার ওটা তো রেফারেন্সে দেখবো, কারণ অনেকগুলো T3 লাগবে এবং রেস্টুরেন্ট অ্যাক্টিভেশন লাগবে, যেটা পরবর্তীতে T3 T4 কনভার্ট করবে এবং টার্গেট ইস্যু থাকবে। এর সাথে কী হবে এবং থাইরয়েডের সঙ্গে কম্বিনেশন থাকতে পারবে না এখানে। কিছু ফিজিশিয়ান কী বলে, প্রথম এরা কম্বাইন রিপ্লেসমেন্ট থেরাপি দেয়, যেমন এরা লিভোথাইরক্সিন এবং লিভোথাইরক্সিন এর সাথে দেয় এবং এর সাথে কী দেয়, অ্যানিম্যাল থাইরয়েডও এর সাথে দেয়। এর সাথে এই ধরনের সাকসেসফুল হয়েছে এরকম কোনো প্রমাণ আগে পাওয়া যায়নি। সাব পেশেন্টে কী করতে হবে, সিমটোমেটিক নর্মালাইজেশন করতে হবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং এক্সট্রা লিভোথাইরক্সিন এক্ষেত্রে তাকে দিতে হবে, যেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটাকে সাপ্রেস করবে। যদি সাপ্রেস থাকে এরা যদি এখন মাঝে মাঝে কী হয়, লিভোথাইরক্সিনটা কী হয় করতে হবে, মানে থাইরয়েড স্টিমুলেটিংকে সাপ্রেস করতে সাহায্য করে। সাপ্রেস করে তাহলে কী হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। এই জন্য এখন বর্তমানে এটা দেওয়া হয় না একসাথে। এখন হলো আমরা ডোজ অফ দ্য লিভোথাইরক্সিন কেন আমরা অ্যাডজাস্ট করি, ডোজটা বাড়ানো হয় তাহলে কেন হতে হবে, এরা T3 ক্লিয়ারেন্স বাড়বে, তখন কি ফেনোবারবিটন, ফেনোইটিন, কার্বিমাজল, লিপিফেনাজিম এবং স্টেরয়েড এবং ক্লোরোকুইন দিতে হবে সাথে। যদি ইন্টেস্টাইনাল বাধা দেওয়ার জন্য কী করতে হবে, কোলেস্টেরামিন, এরা সালফারেট, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ফেরাস সালফেট, ডায়েটারি ফাইবার সাপ্লিমেন্ট এবং ক্যালসিয়াম কার্বনেট। এবং প্রেগনেন্সির ক্ষেত্রে কী করতে হবে, সিরাম থাইরক্সিন বাইন্ডিং গ্লোবুলিনটা বাড়াতে হবে এবং থাইরয়েড সেক্রেশনটা টাইমের সময় কমাতে হবে এবং ডোজ ডিক্রিজ করতে কীভাবে, এজিং, যেমন T3 T4 ক্লিয়ারেন্স কমাতে হবে এবং গ্রেপ ডিজিজটা কমাতে হবে, কেন ব্লকিং করতে রিসিপ্টর অ্যান্টিবডি বন্ধ করতে হবে, এই একটা। দ্বিতীয়ত আমরা কী করবো, আমরা সবসময় যখন আমরা দেবো লিভোথাইরক্সিন স্টাবলিশ করে, তখন সবসময় আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করবো 1 থেকে 2 বছরের মধ্যে আমরা এটা করবো এবং এটা কী করবো, ফার্স্টে থেরাপি দেবো, অ্যাডজাস্টমেন্ট করবো এবং থাইরয়েড অ্যাক্টিভিটিটাকে বাড়াবে এবং কী করবো, লিভোথাইরক্সিন রিকোয়ারমেন্টটাকে আমরা চেঞ্জ করবো এই সময়, এই অনুসারে, মানে আমার টেস্ট অনুসারে। কিছু পেশেন্টের ক্ষেত্রে যদি সিরাম থাইরক্সিন পারে, তাহলে বলতে অ্যাডিকুয়েট রিপ্লেসমেন্ট ডোজটা দেওয়া হচ্ছে লিভোথাইরক্সিনের এবং এক্ষেত্রে কী হতে হবে, এর সাথে কী করতে হবে, অপটিমাল অ্যাডেন্যান্স করতে হবে, থেরাপি দিতে হবে। এবার বায়োবলিটা অবশ্যই দেখতে হবে যাতে এরা লিভোথাইরক্সিন জেনিফিকেশনটা অনেক ভালো হয় এবং কী করতে হবে, এবং অপটিমাল অ্যাডেন্যান্স এবং সিরাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন একবার চেঞ্জ করতে হবে এরা এবং কী করতে হবে, এবং এক্ষেত্রে যদি সিরাম এরা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি অপটিমাল চেঞ্জ হয়, তাহলে কী করতে হবে, প্রেসক্রিপশনটা আরও বাড়াতে হবে। এবং কী করছে, কিছু লিমিটেড এভিডেন্স আছে যেখানে দেখা যাচ্ছে লিভোথাইরক্সিন অ্যাবজর্পশনটা বেটার হয়, যেখানে দেখা যাচ্ছে লিভোথাইরক্সিন অ্যাবজর্পশন হচ্ছে যে যদি বেডের পূর্বে, এবং দেখা যাচ্ছে এবং পরবর্তী থেকে হচ্ছে অপটিমাইজ হচ্ছে কী দ্বারা,
আরও বিস্তৃত হয় কেন এই ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিলে, এবং কিছু কিছু ক্ষেত্রে পেশে মেলাটোনিন থাকলে এটা ভালো কাজ করে। আর যদি পুরো কমপ্লিমেন্টেশন থাকে তাহলে লেভোথাইরক্সিন ডিলিজেন্টলি দিতে হবে এবং এবং ক্লিনিক ভিজিটের পর কিছুদিনের মধ্যেই দিতে হবে। এবং এবার কী দেখা যাবে যে এর সাথে এর সাথে অ্যানালগ কম্বিনেশন কী দেওয়া হবে, হাই সিরাম টিথুর এবং হাইলি থাইরয়েড সবসময় চেক করতে হবে। এখন আমরা আলোচনা করব ইস্কিমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে লেভোথাইরক্সিনটা কীভাবে কাজ করে। হাইপোথাইরয়েডিজম ইস্কিমিক হার্ট ডিজিজ কীভাবে কমন কন্ডিশন, এটা একসাথে থাকে। এই সময় অ্যাঞ্জিনা ডেভেলপমেন্ট করে এবং সিবিআইডি থাকে, প্যারাডক্সিলি ডিজেবার করে এবং এবং সিবিআইডি কী করে, ওরা মেটাবলিক রেটটা চেঞ্জ করে দেয় এবং মায়োকার্ডিয়াল ইস্কিমিয়াটা হওয়ার চেঞ্জ হয়ে যায়। লেভোথাইরক্সিনটা কী করে, এক্ষেত্রে কী করবে, প্রথম প্যারাডক্সিক্যাল যেটা অ্যাঞ্জিনা ডিজেবার হবে এবং মেটাবলিক রেটটা ডিস্ট্রিবিউশন করবে, মায়োকার্ডিয়াল এরা ইস্কিমিক এক্সারবেশন করবে এবং ইনফেকশন এবং সাইলেন্ট রেটটা পরবর্তীতে ঠিক করবে। প্রথম আমরা কী করতে হবে, হাইপোথাইরয়েড ইস্কিমিক হার্ট ডিজিজ কমন হয়, এক্ষেত্রে যদি আমরা লেভোথাইরক্সিন থেরাপি দিই তাহলে এক্ষেত্রে কী হতে পারে, তাদের অ্যাঞ্জাইনাটা আনচেঞ্জ হতে পারে এবং সিবাইট হতে পারে এবং প্যারাডক্সিক্যাল ডিজিজ হতে সাথে কী করতে হবে, মেটাবলিক রেট ডিস্ট্রিবিউশন হবে, মায়োকার্ডিয়াল ইস্কিমিয়াটা বাড়বে এবং ইনফেকশন এবং সাইলেন্ট হওয়ার চান্স থাকে। এবং এটা যদি এবং পার ডে থেকে 25 মাইক্রোগ্রাম ইউজ এবং কম ইউজ করলে তার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে পেশেন্টের যদি ইস্কিমিক হার্ট ডিজিজ থাকে তাহলে থাইরয়েড হরমোন সময় কী করতে হবে, রিপ্লেস করতে হবে কীভাবে, লো ডোজে এবং স্লোলি সুপারভিশনের উপর বাড়াতে হবে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে টি3 এটা বেশি বাড়বে টি4 থেকে, কারণ টি3 শর্ট হাফ লাইফ আছে এবং যে কোনো অ্যাডভার্স ইফেক্ট যে হলে দ্রুত কুইকলি সে রিভার্স করে দিতে পারে। এবং এটা বেশি হরমোন লেভেল যখন আমরা তখন হরমোন লেভেল টি3 লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে ইচ ডোজের পর। এটা একটা সমস্যা। কর্নার ইন্টারভেনশন লাগবে যদি অ্যাঞ্জাইনাটা হয়, এই কারণে লেভোথাইরক্সিন রিপ্লেস থেরাপি দ্বারা হয়। এখন আমরা হাইপোথাইরয়েডিজমে প্রেগনেন্সি কী হবে, প্রথম এক নম্বর কী হবে, ওম্যানে যদি হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে তার অবশ্যই লেভোথাইরক্সিন বাড়াতে হবে এবং কী হবে, হাইপোথাইরয়েডিজম বাড়াতে হবে। প্রেগনেন্সি যদি ইম্পেয়ার এবং প্রেগনেন্সির সময় কী হবে, বাসায় ইম্পেয়ার কগনিটিভ ডেভেলপমেন্ট ফিটাসের, তো এক্ষেত্রে কী হবে, হাইপোথাইরয়েডিজম এটা মানে লেভোথাইরক্সিনের কাজ হবে। মিক্সিডিমিক কোরা, এটা একটা হাইপোথাইরয়েডিজমের রেয়ারলি প্রেজেন্টেশন। এক্ষেত্রে কী হয়, ডিপ্রেস করে লেভেল অফ কনসাসনেস ডেভেলপমেন্ট করে এবং এরপর কী হয়, অ্যাডাল্ট পেশেন্ট কি মিক্সিডিমাস ডেভেলপমেন্ট হয়। টেম্পারেচার সময় লো থাকে 53 ডিগ্রি এবং কনভার্সনটা অতটা কমন হয় না এবং সেভেসমিনাল ফ্লুইড এবং প্রেশার প্রোটিন সবসময় বাইরে থাকে। এক্ষেত্রে মর্টালিটি রেট থাকে কত 50% এবং সার্ভাইভাল ডিপেন্ড করে কীভাবে রিকগনিশনের দ্বারা এবং হাইপোথাইরয়েডিজম ট্রিটমেন্ট দ্বারা এবং কিছু ফাংশনের দ্বারা যার কারণে কনসাস লেভেলটা তার কমে গিয়েছিল, যেমন মেডিকেশনের কারণে, কার্ডিয়াক ফেলারের কারণে, নিউমোনিয়া, ডিলেটেল হাইপোনাট্রিমিয়া এবং রেসপিরেটরি ফেলারের কারণে তার কনসাস লেভেলটা অনেক কমে গেছে। মিক্সিডিমা কী হয়, একটা মেডিকেল এমার্জেন্সি এবং ট্রিটমেন্ট করতে হবে, বায়োকেমিক্যাল কনফার্মেশন করে তারপরে ডায়াগনোস করতে হবে। সাসপেক্টের ক্ষেত্রে কী করতে হবে, ইন্টারভেনশন দেবে, 20 মিলিগ্রাম লেভোথাইরক্সিন দিতে হবে এবং সেটা কী হবে, ফার্দার ইনজেকশন অথবা 20 মিলিগ্রাম 3বার করে দিতে হবে এবং 3বার করে দিতে হবে ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট পর্যন্ত। যদি সার্ভাইভাল থাকে তাহলে কী করতে, বডি টেম্পারেচারটা বাড়বে 24 ঘন্টার মধ্যে এবং 8 থেকে 12 ঘন্টা পরে কী হবে, পেশেন্টকে আমরা ওরাল লেভোথাইরক্সিন দেবো এবং এর সাথে 50 মিলিগ্রাম করে দেবো, মাইক্রোগ্রাম করে দেবো। তারপরে কী করতে পারে, এটা যেসব পেশেন্টের প্রাইমারি হাইপোথাইরয়েডিজম আছে এইসব মিক্সিডিমা আবার করতে পারে এবং থাইরয়েড ফেলিওর হতে পারে এবং সেকেন্ডারি থেকে হাইপোথ্যালামিক পিটুইটারি ডিজিজ ডেভেলপমেন্ট করতে পারে। এক্ষেত্রে কিন্তু হাইড্রোকোর্টিসন দেবো 100 মিলিগ্রাম এবং আইএন দেবো তিনটা করে এবং এর সাথে কী থাকবে, এবং এই সময় কী থাকবে, টিসিটিভি কোর্টিসলের রিজালমেন্টটা তখন ওই সময় আর পেন্ডিং থাকবে। আর কী করতে পারি, আমরা স্লো ওয়ার্মিং করবো, ইন্টারভেনাস ফ্লুইডটা দিব এবং বডি স্প্রেডাম অ্যান্টিবায়োটিক এবং আইপ্লো অক্সিজেন দেবো মিক্সিডিমা কমার ক্ষেত্রে। এখন আমরা আলোচনা করবো সিনথেসিস হাইপোথাইরয়েডিজম এবং নর্মাল হাইপোথাইরয়েড ফাংশন টেস্ট। এটা কীভাবে করবো, হাইপোথাইরয়েডিজম ক্লাসিক সিমটমসটা কীভাবে বেরিয়ে হবে এবং নেজার নন স্পেসিফিক থাকবে এবং ডিপ্রেশন ডায়াগনোসিস হবে, যেটা যেমন ফ্যাটিক হবে, ওয়েট গেইন হবে এবং লো মুড থাকবে। এক্ষেত্রে কী করতে হবে, আমরা পিউটারি এবং হাইপোথ্যালামিক ডিজিজ থাকতে পারে। তো সিরাম 40টির মধ্যে এবং একটা এক্সিলেন্ট মেজার রাখবে কত, থাইরয়েড হরমোন, সেটা শিখেছি। এবং 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 কিছু ইন্ডিভিজুয়াল বিলিভের ক্ষেত্রে দেখেছে যে হাইপোথাইরয়েডিজম কিছু নর্মাল হাইপোথাইরয়েডিজম কী করতে পারে, যদি কারো নর্মাল সিরাম 30 কন্ডিশন থাকে মানে থাইরয়েড হরমোন থাকে, এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম থাকার পসিবিলিটি আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু গবেষণাপত্রে দেখা গেছে যে আমাদের ক্ষেত্রে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন
সবসময় গুড থাইরয়েড এটা থাইরয়েড হরমোনে গুড মেজার না, এবং এক্ষেত্রে আলাদা ফ্যাক্টর আসছে, যেমন অ্যাবনর্মালিটি থাকে এবং T4 থেকে T3 কনভার্সন করে, এটা অ্যাবনর্মাল থাকে, এবং লোটিস্ট্রল লেভেল থাকে বা একটি থাইরয়েড হরমোন থাকে। কিছু কিছু দেখা যায় যে এটা 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 মানে থাইরয়েড ফাংশন টেস্ট করে, এটা কি ডিউবিএস সাইন্টিফিক ভ্যালিডিটি থাকে, এবং কী হয় মেজারমেন্ট অফ সিরাম লেভাস T3 থাকে, 24 আওয়ার ইউরিন T3 থাকে, বেসাল বডি টেম্পারেচার থাকে, এবং এরা স্কিন আর্নিং অ্যাবজর্পশন থাকে, এবং লো লেভেল অফ স্ল্যানিয়াম থাকে কোথায়, ব্লাড এবং ইউরিনে, এবং অনেকে ক্ষেত্রে বিলিভ করে যে তাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের চান্স থাকে, কিছু ওয়েবসাইটে বলা হয়। এবং এই সময় কী হয় আবার নর্মাল কনভেনশনাল টেস্ট থাইরয়েড ফাংশন থাকার পরও এবার কী হয় ম্যানেজে করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তখন কী করতে হবে, রিএসিওরেন্স করতে হবে সিমটমটাকে, এবং পরবর্তীতে কিছু কিছু সিরিয়াসলি এবং কিছু অর্গানিক ডিজিজ থাকে যেটা পরবর্তী সময় কনসিডার করে এর সাথে ট্রিটমেন্ট দিতে হবে। যদি যদি এই সিমটমগুলো যদি পারসিস্ট করে, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের রেফারেল করতে হবে কোথায়, ইসে মানে মেডিকেলে রেফারেল করতে হবে, এবং আনএক্সপেক্টেড সিমটমগুলো সবসময় কনসিডার করে তারপর ট্রিটমেন্ট দিতে হবে এর সাথে। তাহলে হাইপোথাইরয়েডিজম এটুকুই আলোচনা ছিল।